আম্মু, তুমি আমার সাথে এমন কেন করলা? আমি আবার কি করলাম? এরকম একটা পিচ্চি মেয়ের সাথে আমার বিয়ে দিতে পারলে? একদম উল্টাপাল্টা কথা বলবি না। তোকে আমি বলেছিলাম মেয়ের সাথে দেখা করতে। তুই বলেছিলি একেবারে বাসর রাতে বোর মুখ দেখবি। তাই বলে এরকম একটা পিচ্চি মেয়ের সাথে আমার বিয়ে দেবে? চুপ। কিসের পিচ্ছি মেয়ে? যথেষ্ট বড়, নবম শ্রেণীতে পড়ে। নবম শ্রেণীতে পড়ে, আবার বড়? চুপ। কথা না বলে বাসর ঘরে যা। কি আর করার, আম্মুর আদেশ সবার আগে যাই। বাসর ঘরে যেতে যেতে আপনাদের পরিচয় দিয়ে দিই। আমার নাম রিফাত, রিফাত রহমান। পড়ালেখা শেষ করে এখন একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। আর যার জন্য এতক্ষণ ঝগড়া করলাম সে হলো রিবি, আমার যার সাথে কিছুক্ষণ আগে আমার বিয়ে হয়েছে। খুব ইচ্ছে ছিল বউয়ের সাথে প্রেম করার, তাই আজ পর্যন্ত প্রেম করিনি। কিন্তু কি হলো, কপালে জুটলো এই পিচ্চি মেয়া। কথা বলতে বলতে বাসর ঘরে চলে এলাম। ভিতরে ঢুকতে নার্ভাস লাগছে। এই পিচ্চি মেয়ের সাথে কি বাসর করব? দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। পিচ্চি এসে আমাকে সালাম করলো। পিচ্চি, যাও এগুলো চেঞ্জ করে উজু করে আসো। পিচ্চি চেঞ্জ করতে গেল, আর আমি বসে বসে ভাবতে লাগলাম বাসর রাত নিয়ে কত স্বপ্ন ছিল, সব নষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পর পিচ্চিটা আসলো। জায়নামাজ বিছিয়ে আমি আর পিচ্চি দুরাকাত নফল নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে পিচ্চিকে বললাম, যাও পিচ্চি, ঘুমিয়ে পড়ো। ঘুমাবো মানে? আজকে আমাদের বাসর রাত। আপনি জানেন না বাসর রাতে কেউ ঘুমায় না? পিচ্চির আবার বাসর বলেই লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমারে টেনে বসিয়ে কখন থেকে পিচ্ছি লাগিয়ে দিছেন? আমি যথেষ্ট বড়। আচ্ছা তুমি আমার থেকেও বড়, এখন ঘুমাও। আজ আমাদের বাসর রাত, উনি বলতেছে ঘুমাইতে। তাড়াতাড়ি একটা কিস করেন তো। কি? চোখ বড় বড় করে রিমির দিকে তাকিয়ে আছি। পিচ্চিটা বলে কি? এভাবে তাকিয়ে আছেন কেন? আমি জানি আমি খুব সুন্দরী। এভাবে তাকালে আমার শরম করে। এই পিচ্ছি, আর একটা কথা না, চুপচাপ ঘুমাও। এহ, আইসে। আজ আমাদের বাসর রাত, তাই এখন আমরা বাসর করব। এ, নাক টিপলে দুধ পড়বে, সে আবার বাসর করে। হুঁ। আপনি একটা গাধা। নাক টিপতেই ইয়া পচা পড়ে, দুধ পড়ে তো। রিমিকে আর কিছু বলতে না দিয়ে ওর মুখ চেপে ধরলাম। এই পিচ্ছি, একদম চুপ, আর একটা কথা না। ওই, আপনারা বলছি আমারই পিচ্ছি বলবেন না। আমার ঘুম পাচ্ছে। খুব ঘুম পাচ্ছে তো ঘুমাও না। কে না করেছে? কে না বলেছে? ঘুমাবো, আগে একটা কিস দেন। না দিলে হয় না? ইনোসেন্ট ফেস বানিয়ে বললাম। না, তাড়াতাড়ি কিস করেন, না হলে সকালবেলা আম্মুকে বলবো আপনি আমাকে সারা রাত ঘুমাতে দেননি। না, আমাকে কিচ্ছু বলতে হবে না, আমি কিস করতেছি বলেই রিমির কপালে হালকা করে একটা কিস করলাম। এটা কি হলো? কেন, তুমি না কিস করতে বললে? ওই, আপনি কি আমার ছোট বাচ্চা মনে করেন? এখানে কিস করেন। আমি নিজে ছোট দেখিয়ে বললাম। কি, মাথা খারাপ নাকি? তুমি চুপচাপ ঘুমাও। আমার জিনিস আমি আদায় করতে জানি বলেই চার ঠোঁট এক করে দিলাম। হঠাৎ এরকম করবে আমার চিন্তার বাইরে ছিল। পিচ্ছি এত শক্তি পাইলো কই? রিমিকে ছাড়াতে পারছি না। 5 মিনিট পর রিমি আমার ঠোঁটটা ছাড়ে। আপনার ঠোঁটগুলো খুব মিষ্টি, খেয়ে ফেলতে মন চাইতেছে। ওই, তুমি কি রাক্ষসী নাকি? ইস, আমার ঠোঁটটা কেটে ফেলেছো। হ্যাঁ, আমি খেয়াল করি নাই আপনার ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। একটু কাটছে, তেমন কিছু না, চুপচাপ শুয়ে পড়ো বলেই আমি শুয়ে পড়লাম। রিমিও আমার সাথে শুয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি আমার বুকের উপর শুয়ে আছে। কাল রাতে রিমিকে এতটা খেয়াল করিনি। এখন দেখতেছি একটা মেয়ে নাকি আসমান থেকে নেমে আসে একটা পিচ্চি পরি, নাকি আসমান থেকে নেমে আসে একটা পিচ্চি পরি। আমাকে সব থেকে বেশি আকর্ষণ করতেছে রিমির ঠোঁট দুটো। আমার হাতে অটোমেটিক রিমির ঠোঁটে চলে গেল। 4 আঙ্গুল রিমির কালে রেখে বৃদ্ধা আঙ্গুল দিয়ে রিমির ঠোঁটে স্লাইড করতে লাগলাম। মনে যাচ্ছে এই ঠোঁটের ভিতর ডুবে যাই। পিচ্ছি, পিচ্ছি তুমি কেন আরেকটু বড় হলে না? বড় হলে কালকে রাতটা এরকম নিরামিষ কাটতো না আমার। একটা মধুর সময় কাটাতাম দুজনে। আমি কিন্তু এতটাও পিচ্ছি না, চাইলে এখনো মধুর সময় কাটাতে পারেন। আমি কল্পনায় এতটাই ডুবেছিলাম যে রিমি কখন ঘুম থেকে উঠে গেছে খেয়ালই করেনি। এই পিচ্ছি, আবার উল্টোপাল্টা কথা শুরু। আমি ঘুমিয়েছিলাম, আপনি তার সুযোগ নিলেন। আর আমি একটু বললেই দোষ। আবার কি করলাম? আপনার হাত কই? এই রে, একদম মনে নাই। আমার হাত যে রিমির ঠোঁটে, না মানে। কি মানে মানে করতেছেন? ওই চুপ, উঠে উঠে যাও, গোসল করে আসো। উঠো, একটু পর ডাকতে আসবে।
এই সকালবেলা আমি কেন গোসল করব? বাসর রাতের পরের দিন সকালে গোসল করতে হয়, এটাই নিয়ম। কেন গোসল করতে হয়? এখন কিভাবে বোঝাই কেন গোসল করে? মুখ দিয়ে বলে বোঝাবেন। এতক্ষণে বুঝলাম পিচ্ছি আমার সাথে ফাজলামি করছে। পিচ্ছি বললে তুমি বুঝবে না। আমি প্র্যাকটিক্যালে দেখাই কেন গোসল করতে হয়। কাছে আসো, না থাক, শাড়ি পরো। আমি শাড়ি পরতে পারি না। ও, আর তুমি পিচ্ছি, থ্রি পিস ঠিক আছে। হুম। গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে দেখি রিমির সাজুগুজু কমপ্লিট। ভাবি নাস্তার জন্য ডাকতে আসলো। আমি আর রিমি নাস্তা করতে চলে গেলাম। দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। আমি আর রিমি গিয়ে চেয়ারে বসে পড়লাম। রিমিমা, তোর এখানে সমস্যা হচ্ছে না তো? রিফাত তোকে কিছু বললেই আমাকে বলবি। তোমার ছেলে আমারই খালি পিচ্ছি বলে। পিচ্ছিকে তো পিচ্ছি বলবোই, নাকি মহারানী বলবো? বাহ, নামটা তো ভালোই। এখন থেকে আমাকে মহারানী বলে ডাকবেন। এ আইসে, পিচ্ছি দেখো মামি। আম্মু, তোমার ছেলেকে কিছু বলো। রিফাত, রিমি যখন বলেছে মহারানী বলেই ডাকবি। ঠিক আছে মহারানী, এখন নাস্তা দাও। আব্বু, তুমি কত রোমান্টিক, আর তোমার ছেলে একটা ঢেঁড়স। কালকে বাসর রাতে ভালো মতো একটা কিছু করতে পারে না। রিমির কথা শুনে আমার কাশি উঠে গেছে। আম্মু আমাকে পানি দিল। কোনো মতে নাস্তা করে দিলাম রুমে দৌড়। কিছুক্ষণ পর রিমি না মানে মহারানী ঘরে আসলো। আমি পেছন থেকে মহারানীকে জড়িয়ে ধরলাম। আমি খুব আনরোম্যান্টিক, তাই না? চলো আজ তোমায় একটু রোমান্স শিখাই বলেই রিমিকে আমার দিকে ঘুরিয়ে নিলাম। রিমিকে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম। আমার এক হাত রিমির থ্রি পিসের ভিতরে ঢুকিয়ে রিমির উন্মুক্ত পিঠে স্লাইড করতে লাগলাম। উফ, রাতে কিছু করতে পারে না, এখন আসছে রোমান্স দেখাইতে। শ্শ্, আরেক হাত দিয়ে মহারানীর ঠোঁটে স্লাইড করতে লাগলাম। রিমিকে বিছানায় শুয়ে দিয়ে রিমির ঠোঁটে আমার ঠোঁটটা ডুবিয়ে দিলাম। পাগলের মতো রিমির ঠোঁট চুষতে লাগলাম। রিমিও রেসপন্স করছে। আমার এখন রিমিকে একান্তে নিজের করে পেতে ইচ্ছে করছে। আমার হাত রিমির সারা শরীরে ঘুরছে। হঠাৎ রিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ওকে জড়িয়ে ধরে কি হলো আপনার? মহারানী, তুমি এখনো ছোট, আমাদের এত ক্লোজ হওয়াটা ঠিক নয়। আমি যথেষ্ট বড় হয়েছি, প্লিজ একটু ভালোবাসো না। মহারানী, তুমি আরেকটু বড় হও তখন। বলেই আমি উঠে গেলাম। আরেকটু হলে আর কন্ট্রোল করতে পারতাম না। গাধা, আজকে আমাদের বাড়ি যাইবে না, তখন বোঝাবো ঠেলা। বিকালে রিমিকে নিয়ে ওদের বাড়ি গেলাম। বাড়ি গিয়ে অবাক। বিকালে রিমিকে নিয়ে রিমিদের বাড়িতে গেলাম। রিমিদের বাড়িতে গিয়ে দেখি বাসা ভর্তি লোকজন, দাঁড়ানোর অবস্থা নেই। রিমি ওর আম্মুকে দেখা মতো জড়িয়ে ধরলো। আমিও রিমির আব্বু আম্মুর সাথে কথা বলে রিমির রুমে চলে আসলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি বিছানায় রিমি আর ওর ফ্রেন্ড আর কাজিনরা আড্ডা দিচ্ছে। তাই আমি ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি, তাই রুম থেকে বেরিয়ে যাব। আপনি আবার কোথায় যান? তোমরা আড্ডা দাও, আমি ছাদ থেকে ঘুরে আসি। ওরা তো আপনার সাথেই পরিচিত হতে আসছে। আমি কি কোনো সেলিব্রিটি যে আমার সাথে পরিচিত হতে আসছো? হ্যাঁ, আমার জামাই বলে কথা। এখন এদিকে আসেন। কি আর করার, মহারানীর আদেশ বলে কথা। আমি রিমির পাশে বসে বললাম। রিমি সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। এদের মধ্যে কয়েকজনকে বিয়েতে দেখেছিলাম, বাকিদের চিনি না। এরকম প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কি বলবো কিছুই বুঝতেছি না। আমি রিমিকে ইশারা করে বললাম, তুমি বলো। আমি কিছু জানি না, আপনাকে জিজ্ঞেস করেছে, আপনি বলেন। বলেন। দেখি সবাই হাসতেছে, মানে এটা মহারানীর বুদ্ধি। বাসরের কথা কি আর বলবো, তোমার বন্ধু একটা পিচ্ছি, তারে বলেছি কাছে আসো। রিমি বলে কেন? আমি বলি বিড়াল মারবো। রিমি বিড়াল খুঁজতে শুরু করেছে। আমার কথা শুনে সবাই হুহা করে হেসে দিল। মহারানী তো সেই লেভেলে রেগে গেছে, মুখ লাল হয়ে গেছে। ওরা সবাই রিমির রাগ দিয়ে পালাইছে। এখন আমি কি করি? আমি বিড়াল খুঁজতেছিলাম। কে বলে এসব কথা? গুজবে কান দিবা না একদম। না, আজ আপনাকে দেখিয়ে দেই কিভাবে বিড়াল মারতে হয়, আমি জানি। বলেই নিজের ওড়নাটা ফেলে দিলাম। মহারানী এসব কি বলতেছো? রিমি আমার সামনে এসে কিস করতে চেষ্টা করলো, কিন্তু ছোটার নাগাল পাচ্ছে না। ওই গাধা, মাথা নিচু করেন, কিস করব। একদম বাচ্চাদের মতো করে বলবো, তুমি এভাবে দিতে পারলে দাও। আমাকে চ্যালেঞ্জ? ওকে, নো প্রবলেম। একটা চেয়ার এনে চেয়ারের উপর দাঁড়িয়ে। এখন কি বড়? এই রে, পড়বা তো নিচে নেমে আসো। বলতে দেরি, নিচে পড়তে দেরি নেই। রিমি চেয়ার থেকে আমার উপরে আর আমি সোজা বিছানায় পড়লাম। আমি আর রিমি দুজনে হেসে দিলাম। আমার নজর হঠাৎ রিমির ঠোঁটে পড়লো। আমি আর রিমি দুজনে বিছানায় পড়ে যাই। দুজনে একসাথে হেসে দিই। আমার নজর হঠাৎ রিমির ঠোঁটের উপর পড়ে। আমি আলতো করে রিমির ঠোঁটে আমার ঠোঁট ছোঁয়াই। রিমি কিছুটা কেঁপে উঠলো। ছাড়েন, এখন অনেক কাজ আছে।
কি হলো মহারানী, তুমি কি রাগ করলে? না কিছু না। একা আর কি করব, বোরিং লাগতেছিল। কিছুক্ষণ পর রিমির এক কাজিন আসলো। দুলাভাই কি করেন? এই তো বসে আছি। আপনার সাথে আড্ডা দিতে আসলাম। অবশ্যই, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম মাইমুনা। আমি আপনার ছোট। আমাকে তুমি করে বলতে পারেন। ওকে, তুমিও তুমি করে বলো। তুমি রিমির মতো পিচ্চি একটা মেয়েকে কেন বিয়ে করলে? আব্বু আম্মু পছন্দ করেছে, তাই আমি আর কিচ্ছু বলি নাই। তুমি কিসে পড়ো? অনার্স সেকেন্ড ইয়ারে। ওফ, রিমি আসছে না কেন? এই মেয়েটা বিরক্ত করা, গায়ে পড়া স্বভাব। তুমি রিমির সাথে সুখী তো? ও তো পিচ্চি একটা মেয়ে, তোমাকে সুখ দিতে পারে? মানে আমি রিমির সাথে অনেক হ্যাপি। ওর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। ও পিচ্চি একটা মেয়ে। তুমি চাইলে আমি তোমাকে পরিপূর্ণ সুখ দিতে পারি। আমি কিছু বলতে যাব, ঠিক সেই সময় রিমির আগমন। ডিনার করতে চলেন আপু, তুমিও আসো। আমি রিমির সাথে ডিনার করতে চলে গেলাম। ডাইনিং টেবিলে আমার জন্য সবাই অপেক্ষা করছিল। আমি সোজা বসে পড়লাম। আমার পাশের চেয়ারে রিমি বসছে। আপনার মেয়ে দেখতে আমার কোনো সমস্যা হতে পারে? আমাকে কত আদর করে, সেটা তো আমাকে করতে হবে। আমার পিচ্চি বউ বলে কথা। আমার কথা শুনে সবাই হেসে দিল। তোমরা কি হাসাবা নাকি খেতেও দিবা? কিছু না ভাই, একটু টিভি দেখতেছিলাম। আপনি বসেন। এটা রিমির খুব পছন্দের জায়গা। সারাদিন সোফার উপর শুয়ে থাকতো, মাঝে মাঝে সোফাতে রাতে ঘুমিয়ে যেত। কি বলেন ভাই? তাহলে তো আমাদের রুম থেকে সোফা সরিয়ে ফেলতে হবে। তা না হলে রাতে বলবে আমি সোফায় ঘুমাবো। আমি আর রাকিব ভাই দুজনেই হেসে দিলাম। রিফাত, আমার বোনটারে দেখে রেখো। কখনো ওরে কষ্ট দিও না, ওর চোখে কখনো পানি আসতে দিও না। রাকিব ভাই কি যে বলেন না, আপনার বোনকে আমি নিজের বোনের মতো করে রাখবো। আমার বোনটা কিন্তু খুব রাগী, ওকে সামলানো কঠিন। কি হলো রাকিব ভাই, আপনি হাসছেন কেন? আমি কি ভুল কিছু বলেছি? রিমি এসে আমার পাশে বসলো। আমারে আপনার বোনের মতো করে রাখবেন? আমার আপনার বোন মনে হয়? এই রে, সরি সরি, ইমোশনাল হয়ে বোন বলে ফেলেছি। আপনার ইমোশনালের খাতায় আগুন। মহারানী রাগে না, এটা ললিপপ খাওয়াবো তোমারে। আপনার ললিপপ আপনি খান বলেই উঠে গেলাম। যা, মহারানী চলে গেল, আমি একা একা কি করব? তাই রুমে চলে গেলাম। উফ, কতক্ষণ হয়ে গেল, মহারানী এখনো আসে না কেন? কিছুক্ষণ পর রিমি আসলো। রিমিকে আসতে দেখে আমি চোখ বন্ধ করে নিয়েছি। উনি মনে হয় ঘুমিয়ে গেছে। আমি এখানেই ড্রেস চেঞ্জ করে নিই। রিমি আমার সামনে থ্রি পিস চেঞ্জ করে একটা টি শার্ট আর প্লাজো পরে নিল। আমি করে রিমির দিকে তাকিয়ে আছি। রিমি আমার দিকে তাকিয়ে আপনি ঘুমান নাই? মাথা দুই দিকে ঝাঁকিয়ে না বললাম। আপনি কিছু দেখেন নাই তো? দেখার কি আরো কিছু বাকি আছে মহারানী? আম্মু, আম্মুর কাছে বিচার দিব। আপনি ঘুমানোর নাটক করে আমার সব দেখে ফেলেছেন। এই রে, খাইছে। পিচ্ছির ভরসা নেই, বলে দিতে পারে। আমি তো মজা করতেছিলাম, আমি তোমার ড্রেস চেঞ্জ করতে দেখি নাই বলেই পাশে শুয়ে পড়লো। কি হলো, লাইট নিভিয়ে ঘুমাও। লাইট নিভিয়ে দিলে আমার ভয় করে। তাই তো পিচ্ছি বলি। এত দূরে শুয়ে আছো কেন? কাছে আসো। আমি তো পিচ্ছি, কাছে গিয়ে কি করবেন? আমার পিচ্ছি বলে রাগ করেছে। আমার টি শার্টটা খুলে ফেললাম। রিমিকে টান দিয়ে আমার দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে মহারানী, রাগ কেন? যান মাইমুনা আপুর সাথে আড্ডা দেন। আমি তো ছোট, আমার পিচ্ছি বটে হিংসাও করতে পারে। ডং দেখলে বাঁচি না। কিছু না বলে রিমির টি শার্টের ভিতরে ঢুকে গেলাম। এটা কি হলো? আমি টি শার্টের ভিতরে কিছু পরি নাই। ইস, রিমির ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে করতে একদম চুপ। রিমির ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। রিমির পুরো শরীর কেঁপে উঠছে। আমি আস্তে আস্তে রিমির পুরো মুখে কিস করতে লাগলাম। আজ যেন কোনো বাধা মানতেছে না। লাইট অফ করে দেন। কেন, অন্ধকারে না তুমি ভয় পাও? প্লিজ নিভিয়ে দেন। লাইট নিভিয়ে রিমিকে নিয়ে হারিয়ে গেলাম এক সুখের রাজ্যে, যেখানে শুধু আমি আর রিমি আছি, আর আমাদের পরিপূর্ণতা। সকালে ঘুম ভাঙার পর দেখি রিমি আমার বুকের উপর শুয়ে আছে। একদম একটা পিচ্চি বাচ্চার মতো কুটিসুটি মেরে শুয়ে আছে। আমি রিমির চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। ঘুম থেকে উঠে দেখি উনি আমার মাথায় হাত বলিয়ে দিচ্ছে। আপনি কখন উঠেছেন? এই তো মাত্রই। ও, মহারানী, আপনার ঘুম কেমন হলো রাতে? ঘুমাতে দিলেনটা কই? ঘুমাইছি ফজরের পরে। সে যাই হোক, এখন উঠে গোসল করে আসো, আবার ডাকতে আসবে। এখন উঠতে মন চাচ্ছে না। মন না চাইলেও উঠতে হবে মহারানী, আর একটু পর ডাকতে আসবে তো। একটা চুমু দেন তাহলে উঠবো। সকাল সকাল কি শুরু করলাম মহারানী? রিমির চুলে আলতো করে এটা চুমু দিলাম। এখানে না, ঠোঁট দেখিয়ে এখানে দেন। ওখানে রাতে দেব, এখন ওঠো।
আমার জিনিস আমি নিয়ে নিতে পারি। বলেই 4 ঠোঁট এক করে দিলাম। এটা কি হলো? আমার জামাইটারে আদর করলাম। রিমিকে টান দিয়ে আমার নিচে ফেলে দিলাম। এখন আমি আমার বউটাকে আদর করি। এখন একদম উল্টাপাল্টা কিছু করবেন না। আমার বউটার আদরও করতে পারবো না? রাতে দেখবনি কত আদর করতে পারেন। আচ্ছা, তখন দেখা যাবে। এখন যাও, গোসল করে আসো। তুমি আসলে আমি যাব। বেডশিটটা কোনো মতে পেঁচিয়ে নিয়ে উঠে গেলাম। ওই শোনেন না, বলেন মহারানী। আমি আর আপনি একসাথে গোসল করবো, ওঠেন। কি? হঠাৎ একসাথে গোসল করার কথা মাথায় কেন আসলো? একসাথে গোসল করা অনেক লাভ। কি লাভ? একসাথে গোসল করলে পানিও বাঁচবে আর সময়ও কম লাগবে, সাথে রোমাঞ্চ হয়ে যাবে। সেটা ঠিক বলেছ। রোমান্সের জন্য উঠতেছি আ বলেই চিল্লানি দিয়ে মুখ ঢেকে ফেললো। মহারানী, কি হলো? চিল্লানি কেন দিলে? আপনার শরীরে কোনো কাপড় নাই, তাড়াতাড়ি কিছু পরেন। ঢং দেখলে বাঁচি না। সারা রাত রোমান্সের পর আইসে কাপড় নিয়ে রিমিরে টান দিয়ে বাথরুমে নিয়ে গেলাম। বাথরুমে আমরা গোসল প্লাস কি করি আপনারা বুঝলেন। কইতে আমার শরম করে। গোসল শেষে আমি আর রিমি ডাইনিং রুমে চলে আসলাম। সবার সাথে নাস্তা করে নিলাম। রিমি কাজে ব্যস্ত, আমি বসে বসে কি করব? আবার মহারানীর আদেশ, কোনো মেয়ের সাথে কোনো কথা বলা যাবে না। একা একা বসে কি করছো? কিছু না, বসে আছি। আমার উত্তর কি? কিসের উত্তর? আর প্রশ্নটাই বা কি? কালকে যে বললাম আমি তোমাকে পরিপূর্ণ সুখ দিতে পারি। দেখো, তুমি যদি এসব মজা করে বলো তাহলে ঠিক আছে, আর আমি রিমির সাথে পরিপূর্ণভাবে সুখী। ও একটা বাচ্চা মেয়ে, ও কি এসব বুঝবে? ঠাস করে একটা থাপ্পড় বসায় দিলাম। নিজের লিমিট ক্রস করো না। আমাকে অপমান, এর শাস্তি তোমায় ভোগ করতেই হবে। যত সব আবাল পাবলিক। বিকালে রিমিকে নিয়ে বাসায় চলে আসলাম। রিমির সাথে খুনসুটি করতে করতে দিনগুলো ভালোই যেতে লাগলো। একদিন অফিস শেষ করে বাসায় ঢুকে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। কিছু কি হয়েছে? সবাই একসাথে এখানে কেন বসে আছো? বাসায় ঢুকতেই রিমি আমাকে ঠাস ঠাস করে তুলে থাপ্পড় মারলো। আমার সাথে কেন এরকম করলেন? মহারানী, আমি তোমার সাথে কি করলাম? এসব কি বলছো? কি বলছো তোমরা? আমি কি করেছি সেটা তো বলবা। আপনি যে কাজ করছেন সেটা মুখে বলার না, এটা দেখেন। আমার মাথায় কাজ করতেছে না। এটা কি করে হতে পারে? রিমি একটা ভিডিও দেখালো যাতে আমি আরেকটা মেয়ে আপত্তিকর অবস্থায় আছি। কেন আমার সাথে এমন করলেন? রিমি, বিশ্বাস করো আমি এরকম কিচ্ছু করি নাই। ভিডিওটা ফেক। আর কত মিথ্যা কথা বলবেন? আমি আপনার মিথ্যা শুনে ক্লান্ত। আম্মু, তুমি তো আমায় বিশ্বাস করো। আমি এরকম কিছু করতে পারি? এরকম কিচ্ছু করতে পারি না আম্মু। তুমি আমার ভুল বুঝলা। রিফাত, আমি আপনার মতো চরিত্রহীন ছেলের সাথে থাকতে পারবো না। রিমি, কি বলতেছো এসব? এটা আমার বাড়ি। আমি বাড়ি ছেড়ে কোথায় যাব? আব্বু, আমি তোদের ছেড়ে কোথায় যাব? কোথায় যাব আমি? চিৎকার করেই বললাম। রিমি, তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। রিমির হাতটা ধরে বলতাম। মেয়ে দেখলেই ছুতে মন চায়। এটা কি সেই রিমি যে আমার ছোঁয়া পাওয়ার জন্য কত পাগল ছিল? তোমরা সবাই বলতে গেছো, সবাই। একটা ভিডিও সব তোমাদের কাছে সব। আমাকে তোমরা এতটুকু বিশ্বাস করো না? এতটুকু বিশ্বাস করো না আমাকে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বিশ্বাস করি না। আমার না আপনার সাথে কথা বলতে ঘৃণা করছে, বুঝেছেন? আমি আপনাকে ঘৃণা করি। আমি ওখানে হাঁটু গেড়ে বসে পড়লাম। কেউ আমাকে বিশ্বাস করলো না। থাকবো না আর এখানে চলে যাবো অনেক দূরে। তখন কেউ আর আমাকে আর খুঁজে পাবে না। তোমাদের সবাইকে মুক্ত করে দেব আমি, কিন্তু তার আগে প্রমাণ করে যাব যে ভিডিওটা ফেক ছিল। আলামিনকে ফোন দিলাম। কিরে হালা, এতদিন পর আমার কথা মনে পড়লো? দোস্ত, কি হয়েছে দোস্ত? তোর গলাটা এরকম লাগতে আসছে কেন? বেস্ট ফ্রেন্ডগুলো এরকমই হয়, কিছু হলে বুঝে ফেলে। আমি আলামিনকে সব ঘটনা খুলে বললাম। তুই কোনো চিন্তা করিস না, আমি আর সাগর কাল সকালে আসতেছি। তুই আমার খালি ভিডিওটা পাঠা। ওকে দোস্ত, ভিডিওটা দিচ্ছি, তুই পারবি তো? এইসব আমার বাম হাতের কাজ। ওকে বলে কলটা রেখে দিলাম। এখন ভিডিও পাঠাতে হবে। রুমে গিয়ে দেখি রিমি ওয়াশরুমে। আমি ফোনটা নিয়ে ভিডিওটা আলামিনকে পাঠিয়ে দিলাম। ছাদে চলে আসলাম। ছাদে বসে রিমির জন্য একটা চিঠি লিখলাম। খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। কাল থেকে আর মহারানীকে দেখতে পারবো না। সকালে কলিং বেলের আওয়াজ রিমির ঘুম ভাঙে। দরজা খুলে দেখে আলামিন আর সাগর দাঁড়িয়ে আছে। ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনারা এত সকালে? কিছু কি হয়েছে? কিছু না, অনেক কিছু হয়েছে ভাবি। মানে কি হয়েছে? সব জানতে পারবেন, আগে ভিতরে তো আসতে দেন। একদম ভুলে গেছি, ভিতরে আসেন। ভাবি, আঙ্কেল আন্টিকে ডাক দেন।
আচ্ছা। সব কাজ ঠিক করে করছস তো? বলা তো যায় না, একটু কিছু ভুল হইলে সব প্ল্যান শেষ। এই যে আব্বু মা আসছে, এখন বলেন। ভাবি, আপনার এই রিফাতের ভিডিওটা কে দিয়েছে? মাইমুনা? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? সেই সব পরে জানতে পারবেন, এখন মাইমুনাকে আসতে বলেন। কিন্তু কেন? উফ ভাবি, আপনি অনেক প্রশ্ন করেন, সব জানতে পারবেন, একটু ধৈর্য ধরেন, আগে মাইমুনাকে আসতে দেন। কি হলো রিমি, আমাকে আর্জেন্ট ডাকলি? আমি বলতেছি আফু, ভিডিওটা তো আপনি রিমিকে দিয়েছেন। কোন ভিডিও? এই যে এই ভিডিওটা রিফাতের ভিডিও দেখিয়ে। গর্বের সাথে বলে উঠলো, হ্যাঁ আমি তো দিয়েছি। আফু, এই ভিডিওটা একটু দেখেন তো। ভিডিও দেখে ঘামতে লাগলো। এই ভিডিও আপনি কই পেলেন? এখন সব সত্যি বলবেন না আমি বলবো? কিসের সত্যি? ভাবি, আপনি আবার মাঝখানে কথা বলেন, এটা ধৈর্য ধরেন না। কি হলো আফু, সব সত্যি বলবেন নাকি পুলিশকে ডাকবো? না না, প্লিজ পুলিশ ডাকবেন না, আমি সব বলতেছি। বলেন। আমি রিফাতকে প্রথম থেকেই ভালোবেসে ফেলি। রিফাতকে প্রেমের প্রস্তাব দিলে আমায় অপমান করে, আর তার বদলা নিতে আমি ওই ভিডিওটা তোমাদের দেখাই। ওইটা একটা এডিট করা ভিডিও ছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। একটা থাপ্পড় মারলাম মাইমুনাকে। আপু, আমি তোমাকে সবসময় বড় বোনের মতো দেখেছি, কেন করলে এরকম আমার সাথে? ভাবি থামলেন কেন? আমরা ছেলে মানুষ, গায়ে থাপ্পড় মারলে প্রবলেম হবে, আপনি ইচ্ছা মতন ফিডান। সাগরের কথা শুনে বেশ কয়েকটা থাপ্পড় মারলো মাইমুনাকে। আমি কিভাবে রিফাতের সামনে যাব? ওকে আমায় ক্ষমা করবে? তাও কারো নজর পড়লো যে রিফাত নাই? আমি তো ভাবছিলাম রিফাতের কথা সবাই বলেই গেছেন। এখন মনে পড়লো কিছু আর করার নাই, রিফাতের সাথে আপনারা যা করেছেন মনে হয় না আপনাদের সাথে আর থাকবে। না, রিফাত আমায় ছেড়ে কোথাও যাবে না। ওর কাছে ক্ষমা চাইলেই ও মাফ করে দিবে, আমি জানি। কিভাবে শুরু করব বুঝতেছি না। সামান্য একটা ভিডিও দেখে আমাকে দূরে ঠেলে দিলে। আমার প্রতি তোমাদের এতটুকু বিশ্বাস ছিল না? জানো আম্মু, আমি ভাবছিলাম তুমিও অন্তত আমার পক্ষ নিয়ে কথা বলবে, কিন্তু না, তুমিও আমায় অবিশ্বাস করলা। ছোটবেলাতে যখন ভুল কিছু করতাম পুরো দুনিয়া আমার বিপরীতে চলে গেলেও আম্মু, আম্মু তুমি আমার সাথে থাকতে। সে তুমিও আজ আমায় ভুল বুঝলে। আব্বু, তুমি আমাকে ছোট থেকে বড় করলে, আমার প্রতি তোমার এতটুকু বিশ্বাসও জন্মায়নি? এতটুকু বিশ্বাস? তোমরা সবাই খারাপ, খুব খারাপ। তোমরা নিজের সন্তানকে বিশ্বাস করতে পারলে না। মহারানী কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এখন কোনো চরিত্রহীন মানুষের সাথে থাকতে হবে না আপনাকে। মুক্তি দিয়ে দিলাম সারা জীবনের জন্য। জানো মহারানী, আমাদের এতদিনের সংসারে ভাবছিলাম তুমি আমাকে বিশ্বাস করবা, কিন্তু মহারানী তুমিও আমি অবিশ্বাস করলে। এটা কি আমার প্রাপ্য ছিল হয়তো? জানো রিমি, আমি তোমার চোখে আমার জন্য ঘৃণা দেখতে পেয়েছি। আমার না তখন খুব কষ্ট হচ্ছিল তোমার হাত ধরার জন্য। থাপ্পড় মারো তুমি আমায়। রিমি, তুমি যখন পিচ্ছি ছিলে, বোকা বোকা কথা বলতে, খুব হাসি পেত আমার। কিন্তু এখন তো তুমি আর পিচ্ছি না, তুমি বড় হয়ে গেছো, অনেক বড়, যে এখন আমি আর বিশ্বাস করো না। কিন্তু এই বড় রিমি যে খুব কঠিন, সে আমায় ঘৃণায় করে। রিমি, তুমি আবারও আমার সেই পিচ্ছি রিমি হয়ে যাও না। চলে যাচ্ছি, চলে যাচ্ছি সারা জীবনের জন্য। চাইলে আবার খুঁজে পাবে না। ভালো থেকো তোমরা, এটি চরিত্রহীন। আম্মু, রিফাত আর নেই। আব্বুকে একটি চিঠি দিল। আমার রিফাতকে চাই, যেভাবে পারো ওকে এনে দাও বলেই কান্না করতে লাগলাম। আমার রিফাতকে চাই, যেভাবে পারো ওকে এনে দাও। এয়ারপোর্ট থেকে ফোন দিয়েছে রিফাত, আজ আমেরিকা চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ব্রেন স্ট্রোক করেছে, হাসপাতালে ভর্তি আছে। না, রিফাতের কিছু হতে পারে না। সবাই হসপিটালে চলে আসলো। রিমি পাগলের মতো করতে লাগলো। অবস্থা ভালো না, হার্ট অ্যাটাক করছে, মাথায় রক্তক্ষরণ করছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে, বলে ডাক্তার চলে গেল। আমি রিফাতের কাছে যাব। আমার যত কাব্য ছিল হয়নি তো বলা তোমাকে। যদি হাত না ছেড়ে যেতে, থাকতাম আজ একসাথে। আফসোস একটাই, আজ তুমি রাতে তারাদের ফিরে, আর আমি এই স্বার্থপর দুনিয়াতে। কোনোদিন সময় করে আমাকে তোমার সাথে নিয়ে যেও। রিফাত আজ আমার সব আছে, তাও বুকের বাপাসটা হাহাকার করে। রিফাত আজ আমাদের তাসফিয়ার বিয়ে, ও আমাকে ছেড়ে চলে যাবে। আমি এই মিথ্যা হাসির নাটক করে ক্লান্ত। রিফাত, আমাকে একদিন এসে তোমার সাথে নিয়ে যাও না। হ্যাঁ, সেদিন রিফাত মারা যায়,
এতটুকু বয়সে এত কষ্ট না করতে পেরে সে না ফেরার দেশে চলে যায়। আর রিমি তার একদিন পর জানতে পারে সে প্রেগনেন্ট। আম্মু, আজ আমার বিয়ে, তুমি আজও ছাদে এসে কান্না করতেছো? তোর আব্বু যদি আজ থাকতো তাহলে কত আনন্দই না হতো। তুমি আমার আম্মু, তুমিই আমার আব্বু, বলে রিমিকে জড়িয়ে ধরলো। থাক না, কিছু গল্প অসমাপ্ত। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে গল্পটি পড়া ও দেখার জন্য। আল্লাহ হাফেজ।